আওয়ামী লীগের পরিণতির দায় এককভাবে শেখ হাসিনার। রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলছেন রাষ্ট্রচিন্তাবিদ। আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের উপরেই নির্ভর করে, কি কাজ তারা করবে তার উপরে। দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মসূচি। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ আজ। জুমার পর গণ অনশন। আমাদের সাবেক যারা জমিয়ান আছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। আজ জুমা, আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসেছি। ফারাক্কা বাঁধে বঞ্চিত বাংলাদেশ। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে শঙ্কা বাড়াচ্ছে কূটনৈতিক টানাপোড়েন। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম, আর আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নেই। যদি চরিত্র বদলে আসে, সেক্ষেত্রে সময়ই বলে দেবে দলটির ভবিষ্যৎ কি হবে, বলছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 2024-এ এসে দলটির এমন পরিণতির জন্য তিনি একক দায় দেন শেখ হাসিনাকে। বলেন, 72 পরবর্তী আওয়ামী লীগের অবস্থা থেকে শিক্ষা নেয়নি দলটি। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। তুমুল এক গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই সময় রাজনীতির আলোচনায় নানাভাবে আসে দলটির নাম। গেল 15 বছরের সীমাহীন দুর্নীতি, জুলাই আগস্ট সহ বিগত আমলে মানুষকে হত্যার দায়ে ন্যূনতম অনুশোচনা না করায় দলটির বিচারের দাবি জোরালো হতে থাকে এই কমাসে। অতঃপর নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। জনসমর্থন এমন বাস্তবতায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি জানতে চাই রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে। তার মতে, বর্তমান পরিচয় নেতৃত্বের চেহারায় সহসা এই দলকে গ্রহণ করবে না মানুষ। যেভাবে সারা দেশ জুড়ে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙছে, অনেক প্রতিষ্ঠানের অনেক জায়গার নাম বদলে ফেলেছিল, সেগুলো আবার নতুন করে বদলে ফেলেছে। এই যে 32 নম্বরের বাড়ি একেবারে মাটির ভেতরে যে ফাউন্ডেশন ছিল সেটা পর্যন্ত তুলে নিয়ে গেছে। এইগুলো একটা তীব্র জেদের পরিচায়ক। আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের উপরেই নির্ভর করে, কি কাজ তারা করবে তার উপরে। শুধু শেখ হাসিনার আমল নয়, 72 পরবর্তী ঘটনা থেকে শিক্ষা না নেয় এই পরিণতি হয়েছে দলটির। শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, পরে রাষ্ট্রপতি হন বাকশাল গঠন করে, প্রকৃতপক্ষে তো তার সমর্থক বলতে গেলে ছিল না। দলটা বড় ছিল, তার অনেক কর্মী ছিল, কর্মীদের মধ্যেও আওয়ামী লীগে থাকলেও অন্তর্বিরোধ ছিল। খন্দকার মুস্তাক তো আওয়ামী লীগেরই নেতা। সেই সব অবস্থার সঙ্গে শেখ হাসিনার যে ক্ষমতাচ্যুতি বা পালিয়ে যাওয়া, এর মিল আছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, এটা আমরা বলি বটে, আগে রাজনীতিবিদেরা বলতেন, এখন বলেন না। তিনি বলেন, দল মত কিংবা পথ ভিন্ন হতে পারে, দেশের স্বার্থে সবাইকে এক পথে না রাখায় আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে। এক দল করলেও সবাই সম্পূর্ণ একমত হবে এমন কথা না। মতভিন্নতা পৃথিবীর সর্বত্র সব দলের মধ্যেই থাকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ সকাল 10টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশের কথা রয়েছে। এরপর জুমার নামাজের পর ঘোষণা দেওয়া হয়েছে অনশন কর্মসূচির। গেল রাতে এক ব্রিফিংয়ে এই কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। 2 দিন পেরোলেও দাবি আদায় অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনভর তাদের কণ্ঠে ছিল দাবি আদায় স্লোগান। হুঁশিয়ারি দেওয়া হয় বিশ্ববিদ্যালয় ব্লকেট কর্মসূচিতে অনড় থাকার। আমাদের আবাসন ভাতা দেওয়া হোক, কারণ আমাদের হল নেই কোনো। আমরা স্টুডেন্টরা কি কষ্ট থাকে মেসে, সেটা আমরা জানি। এমনিতেই আমাদের থাকার জায়গা নাই, আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে ঠাসাঠাসি করে থাকে, তার থেকে হচ্ছে রাস্তায় থাকুক, এর থেকে তো আর আমাদের কিছু বলার নাই। শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আর বেশ কয়েকজন শিক্ষক। এদিনও রাতভর স্লোগানে মুখর কাকরাইল মোড়।
মধ্যরাতে শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘোষণা দেন পরবর্তী কর্মসূচির। হয় দাবি আদায় হবে, নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। আগামীকাল সকাল 10টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা তো থাকবই, পাশাপাশি আমাদের সাবেক যারা জবিয়ান আছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। এদিকে তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীর উপর পুলিশি হামলার শাস্তির দাবি জানানো হয়। তাকে চিহ্নিত করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। বাট যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। 70% আবাসন ভাতা, আগামীর বাজেট কাটছাট না করা এবং দ্রুত একনেক সভায় দ্বিতীয় ক্যাম্পাসের প্রজেক্ট অনুমোদনের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাতে সমর্থন ছিল প্রতিষ্ঠানটি শিক্ষকদেরও। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। আর তাদের এই ব্যর্থতার কারণেই সাম্যসহ গত 9 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা চান নিরাপদ ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সাম্য হত্যার পর থেকেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরব ছাত্রদল। বৃহস্পতিবার কালো বেজ ধারণ করে ভিসি চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় তাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতায় এমন হত্যাকাণ্ড দ্রুত তদন্ত শেষ করে বিচারের দাবি তোলেন তারা। ইতিমধ্যে 9 মাস অতিবাহিত হয়েছে, আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে, সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যার, তাদের সামান্যতম এ বিষয়ে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি না। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অঙ্গীকারের কথা বলছে, কিন্তু আমরা দেখলাম তার আগেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারে প্রমাণ হলের সাহিত্য প্রকাশনের সম্পাদক সাম্যকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। এদিন সাম্য হত্যায় শোক পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্ধ দিবসের জন্য স্থগিত ঘোষণা করা হয় সকল ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীদের দাবি, এখনো অনিরাপত্তায় ভুগছেন তারা। আমরা চাইবো বহিরাগত মুক্ত ক্যাম্পাস আর কি, যাতে এনশিওর করতে পারে। আর টিউশন করাইতে হয় রাতে, ভয়টা কাজ করে। আমরা আসলে নিরাপত্তাটাই চাই ক্যাম্পাসের মধ্যে। আমাদের ক্যাম্পাসে মেইনলি দেখা যায় যে স্টুডেন্টদের থেকে বহিরাগত সংখ্যা বেশি। ঘটনা তদন্তে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, পরিবর্তিত বাংলাদেশে এখনও অপ্রত্যাশিত রয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যার সর্বশেষ সাম্য হত্যার পর নতুন করে আবারও আতঙ্ক কাজ করছে তাদের মধ্যে। শিক্ষার্থীরা বলছেন, বহিরাগতদের ঠেকানো সহ নানান ধরনের শিক্ষার্থী বান্ধব উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ফিরানো সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার পরিবেশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ঢাবি ছাত্র সাম্য হত্যাকাণ্ডে ছাত্রদল ভিসি প্রক্টরের পদত্যাগের যে দাবি তুলেছে তা উদ্দেশ্য প্রণোদিত। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় বিক্ষোভ মিছিল শেষে এই মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা সাম্য হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় সোহরাওয়ার্দী উদ্যানের 2টি গেট স্থায়ীভাবে বন্ধ করা সহ 10 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। ফারাক্কা বাঁধ, যে মরণ ফাঁদের কারণে গেল 50 বছর ধরে গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। বিপর্যয়ের কবলে দেশের পরিবেশ ও জনজীবনও। ভারত বাংলাদেশ কূটনৈতিক দ্বৈরথে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন, কোনো আন্তর্জাতিক আইন নয়, কেবল 2 দেশের
রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতেই এই চুক্তির নবায়ন সম্ভব। মিলা খন্দকারের রিপোর্ট। পরিকল্পনার শুরুটা ছিল ব্রিটিশ আমলেই। কলকাতা বন্দরে নাব্যতা সংকট কাটাতে 1853 সালে গঙ্গা থেকে খাল কেটে ভাগীরথীতে জল টানার প্রস্তাব দেন ব্রিটিশ প্রকৌশলী স্যার আর্থার কটন। এর প্রায় এক শতাব্দী পর 50-এর দশকে ব্রিটিশদের সে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় ভারত সরকার, যার পেছনে তৎকালীন পূর্ব পাকিস্তানকে বেকায়দায় ফেলার অভিপ্রায় থাকলেও উল্টে যায় পাশার দান। কঠিন বাস্তবতার মুখোমুখি হয় সদ্য স্বাধীন বাংলাদেশ। গঙ্গার পানির হিস্সা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের পরিবেশ ও জনজীবন। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে, কেবল ফারাক্কা নয়, গঙ্গা অববাহিকা জুড়ে 181টি বাঁধ নির্মাণ করেছে ভারত, যার মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানের এই দেশ। ফারাক্কা চালু হওয়ার 2 দশকেরও বেশি সময় পর 1996 সালে ভারত বাংলাদেশ যে ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করে, 30 বছর মেয়াদী সেই চুক্তির কার্যকালও শেষ হচ্ছে আগামী বছর। চুক্তির নবায়ন নিয়ে শুরু হয়েছে আলোচনা, তবে শঙ্কা বাড়াচ্ছে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের ইস্যুটি। আমরা চাইব না যে কোনো অবস্থাতে ভারত যতটুকু পানি আসে সেটুকু দেবে না। সিদ্ধান্তটা কারিগরি নিরিখে হবে না, সিদ্ধান্ত আইনগত নিরিখে হবে না, সিদ্ধান্ত আন্তর্জাতিক হিসাবেও হবে না, হবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে। কাজেই যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রবাহটাকে বাড়াতে হবে। গঙ্গা চুক্তির নবায়নের ব্যাপারে বহুমাত্রিক প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ যৌথ নদী কমিশন। দরকারসকোষের মাধ্যমে প্রাপ্য আদায়ে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটিও। গত বছর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একটা মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে একটা জয়েন্ট কমিটি হবে, দে উইল ওয়ার্ক অন ইট। একটা বিশেষজ্ঞ কমিটি হয়েছে একটা ইন্টারনাল প্রিপারেশনের জন্য। পয়েন্টসগুলো কী হবে, বার্নিং নেগোসিয়েশন টুলস কী হবে, এগুলোই তারা ফাইন্ড আউট করবে। এশিয়ার প্রথম দেশ হিসেবে সম্প্রতি ইউ ওয়াটার কনভেনশনে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে ভারত এতে স্বাক্ষর না করলে তা কোনো ফল বয়ে আনবে না বলছেন বিশ্লেষকরা। মিলা খন্দকার, চ্যানেল 24। বিজ্ঞানীদের বিদেশে প্রশিক্ষণ বা পড়তে যাওয়ার অনুমতিপত্র বা জিও পাওয়া নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞানীদের অভিযোগ, প্রায়ই তাদের জন্য নির্ধারিত প্রশিক্ষণে তাদেরকে অনুমতি না দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়। তবে সিনিয়র সচিব এই অভিযোগ অস্বীকার করেছেন। শামিমা সুলতানার রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারী কেউ দেশের বাইরে পড়তে বা প্রশিক্ষণে যেতে গেলে দরকার জিও বা গভর্নমেন্ট অর্ডার, আদতে যা সরকারি অনুমতিপত্র। কে, কেন, কিভাবে পাবেন, আছে সেই নিয়ম কানুনও। তবু কখনো কখনো নিয়মের ফাঁক ফোকর কাটিয়ে এর ব্যত্যয়ের অভিযোগও মেলে। এই যেমন গত বছরের এই তালিকায় দেখা যায় 15 জন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনোনীত হয়েছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক কৌশলগত প্রশিক্ষণে। আবার এই বছরের তালিকায় দেখা যায় পারমাণবিক নিরাপত্তা বিষয়ের মতো কর্মশালায়ও গেছেন একজন অতিরিক্ত সচিব। আছে এমন আরো 14 জনের নাম। তারা নিজেদের মতো করে তারা কাউকে দেয়, কাউকে দেয় না। ইদানিং শুরু করছে কি, তারা নিজেরাই মনোনীত হয়ে বিদেশে যাওয়া শুরু করেছে। তাদের বক্তব্যটা এরকম যে তারা আমাদেরকে শাসন করবে, আমরা শোষিত হব। আমরা চাচ্ছি যে মন্ত্রণালয়ে আমাদেরকে সহযোগিতা করবে। তবে মন্ত্রণালয় থেকে নানাবিধ প্রশিক্ষণে যাওয়া মাত্র 8 জন কর্মকর্তার একটি তালিকা দেয়া হয়, যারা বিভিন্ন পদবীর আমলা। সেই সাথে কেন গিয়েছেন বা যাবেন সে যুক্তিও তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের 14 জনকে দেওয়া হয়েছে, এটি ম্যানেজারিয়াল ট্রেনিং। তার মধ্যে 8 জন এই পর্যন্ত 8টা প্রোগ্রাম এর জিও হয়েছে। সেই 8টা প্রোগ্রামের মধ্যে 3-4টা প্রোগ্রাম হচ্ছে অনলাইনে। বিজ্ঞানীদের কোনো ট্রেনিংয়ে মন্ত্রণালয়ের কেউ যায় না। এটি পলিসি এবং ম্যানেজমেন্টের যে ইস্যু, সেই ইস্যুতে ট্রেনিং যেটা সেখানেই গিয়েছে। যোগ্য লোক যোগ্য প্রশিক্ষণ না পেলে সেই প্রশিক্ষণ কোন কাজে লাগবে সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। কাদা ছড়াছড়ি থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সরকারকে আমি আহ্বান করব, দৃষ্টি আকর্ষণ করব যে যারা আছেন কর্তৃপক্ষ, তারা দ্রুত আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের মতবিরোধ আসে সেগুলি সমাধান করে ব্যবস্থা নেওয়া। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।
খেলার খবর, পাকিস্তান সফরে যেতে আর কোনো বাধা নেই টাইগারদের। সরকারের সবুজ সংকেত পেয়েছে বিসিবি। তবে ক্রিকেটার আর কোচিং স্টাফদের মতামতকেও গুরুত্ব দেবে বোর্ড। আর এদিকে আরব আমিরাত সিরিজের পর আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান। পিএসএল এর জন্য সাকিব আল হাসানকেও এনওসি দিয়েছে বিসিবি। পাক ভারত যুদ্ধ থেমেছে। শনিবার থেকে দুই দেশে ফ্র্যাঞ্চাইজি লিগও শুরু হচ্ছে। তবুও অনিশ্চিত ছিল টাইগারদের পাকিস্তান সফর। সে শঙ্কার মেঘ কেটে গেছে। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি, তাই পাকিস্তান যেতে আর কোনো বাধা নেই। কিছুদিন আগেও দেশটির পরিস্থিতি ছিল ভয়াবহ, নিরাপত্তার ইস্যুও আছে। তাই পাকিস্তান সফরের ক্ষেত্রে ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যদের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। আমরা সব প্লেয়ার আর টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করবো তোমরা কে 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 যাইতে সেফ মনে করো। এখন যদি সব প্লেয়ার যাইতে চায়, ফিল সিমন্স গেল না, তখন তো একটা নতুন ম্যানেজমেন্টে যাইতে হইল। 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা মোস্তাফিজুর রহমানের। বিসিবির কাছ থেকে অনাপত্তি পত্রও পেয়েছেন কাটার মাস্টার। তবে প্রাধান্য পাবে জাতীয় দলের দায়িত্ব। আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে ভারত যেতে পারবেন মোস্তাফিজ। তবে নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে না চাইলে আর দিল্লি ক্যাপিটালস প্লে অফে উঠলে আইপিএলে ফিজের ম্যাচ সংখ্যা আরো বাড়বে। বাংলাদেশ টিমের ম্যাচে যখন থাকবে না তখন সে যাইতে পারবে। তার মানে 19 তারিখের পরের থেকে 28 তারিখ পর্যন্ত একটা গ্যাপ আছে না, পাকিস্তান না গেলে তো আরো বেশি খেলতে পারবে। পিএসএল এ লাহোর কালান্দার্সের জার্সিতে আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। কোনো শর্ত ছাড়াই সাকিবকে এনওসি দিয়েছে ক্রিকেট বোর্ড। একাদশের সুযোগ পেলে 6 মাস পর 22 গজে দেখা যাবে সাকিব আল হাসানকে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। আর এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।